লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিঅ্যাকশন, যে কোনো রিঅ্যাকশনই ইদার এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। কোশ্চেন হচ্ছে, why do reactions give out or absorb heat? This is the question, that why do reactions give out or absorb heat? যখন কোনো রিঅ্যাকশনস হিট প্রডিউস করে সেটাকে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন, এবং যখন কোনো রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে সেটাকে বলা হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে একটা রিঅ্যাকশন দেখছি, এই রিঅ্যাকশনটা ওভারঅল এই রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক, ইট প্রডিউসেস হিট। কিন্তু আসলে কি ঘটনা ঘটে, এখানে দেখি যে এখানে হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, এই হাইড্রোজেনের বন্ডগুলি ভেঙে যেতে হবে, ব্রেকিং দ্য বন্ডস বিটুইন হাইড্রোজেন্স, এবং অক্সিজেনের মধ্যে বন্ড আছে, ব্রেকিং দ্য বন্ডস বিটুইন অক্সিজেন। সো এই বন্ডগুলি ব্রেক করতে, ভেঙে ফেলতে রিঅ্যাকশনস নিডস এনার্জি, নিডস টু পুট ইন, এনার্জি দিতে হয়। আর এই বন্ডসগুলো তৈরি হয় নতুন করে, প্রোডাক্টের বন্ডসগুলো তৈরি হয়, when bonds of products are formed, energy is given out or comes out. So energy given in, energy given out. এখন যদি এমন হয় যে এনার্জি গিভেন আউট, দিস ওয়ান ইজ গ্রেটার দেন এনার্জি গিভেন ইন, তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক। আর যদি এমন হয় যে এনার্জি গিভেন ইন ইজ, এটা হচ্ছে গ্রেটার দেন এনার্জি গিভেন আউট, তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা হবে এন্ডোথার্মিক। এটা কি বলা হয় যে এনার্জি নিডেড টু ব্রেক বন্ডস অ্যান্ড এনার্জি রিলিজড হোয়াইল ফর্মিং বন্ডস। এটা আরো ডিটেল এখানে এক্সপ্লেন করা আছে, এটা পড়লেই বোঝা যাবে। তারপরে এখানে কিছু ম্যাথ প্রবলেম আছে এগুলো নিয়ে, যেমন এখানে পয়েন্ট করা আছে যে ব্রেকিং বন্ডস নিডস এনার্জি, দিস ইজ এন্ডোথার্মিক। Breaking of bonds, it is actually endothermic change. Making bonds, this is kind of exothermic change. এখানে একটা টেবিল দেওয়া আছে যে কার্বন হাইড্রোজেন বন্ড এটা ব্রেক করতে অথবা ফর্ম করতে ইট নিডস 432 কিলোজুল অফ হিট এনার্জি। কার্বন ক্লোরিন বন্ড ব্রেক অর ফর্ম হোয়াট এভার ইট ইজ 346 কিলোজুল। প্রত্যেকটা বন্ডিং এর জন্য ভ্যালু দেওয়া আছে। আমাদের এই ভ্যালু থেকে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই ধরনের ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। তো মিথেন CH4, এটাকে এভাবে ভেঙে লেখা যায়, ড্র করা যায়। দিস ইজ দ্য ডিসপ্লেড ফর্মুলা অফ মিথেন CH4, কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন। সো এটা হচ্ছে 4CH বন্ড, 4CH বন্ড, যেমনটাই যে আমরা এখানে দেখছি 4CH বন্ড। 4 মাল্টিপ্লাই 413, দিস মাচ কিলো জুল লাগবে এটা ব্রেক করতে। তারপরে এখানে হচ্ছে ক্লোরিন Cl2, এটাতে আছে Cl বন্ড, একটা Cl বা 1 Cl বন্ড। সো Cl1, এই যে 1 Cl বন্ড, এটা ভ্যালু এই যে টেবিলে দেওয়া আছে, এখানে উপরে দেখালাম টেবিলটা, এই যে 243। সো 1 Cl বন্ড হচ্ছে 1 মাল্টিপ্লাই 243, দিস মাচ কিলো জুল লাগবে এটা ব্রেক করতে। এবং এই পাশে আর কিছু নাই, যে এই পাশে জাস্ট মিথেন আর ক্লোরিন। সো এই পাশে টোটাল এনার্জি দরকার পড়বে, এই দুটো অ্যাড করলে পরে 1895 কিলো জুল। আর এই পাশে হচ্ছে বন্ড তৈরি হচ্ছে, বন্ড তৈরি হচ্ছে মানে এই পাশে হচ্ছে এনার্জি দেওয়া লাগবে, যে যেটা এইমাত্র দেখলাম। আর এখন এনার্জি এই বন্ড তৈরি হওয়ার সময় মেকিং বন্ডস অর ফর্মিং বন্ডস, এনার্জি উইল গিভেন আউট। কি পরিমাণ এনার্জি গিভেন আউট দেখো এখানে, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেনও বলা হয়। ক্লোরোমিথেনের মধ্যে বন্ড দেখানো আছে, কার্বন আর হাইড্রোজেনের বন্ড হচ্ছে 3টা, কার্বন আর ক্লোরিনের বন্ড হচ্ছে একটা, আর হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ড এখানে হচ্ছে একটা। সেখানে 3টা কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন ক্লোরিন বন্ড একটা, হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ড হচ্ছে একটা। এই যে 3টা কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন ক্লোরিন বন্ড একটা, হাইড্রোজেন ক্লোরিন বন্ড হচ্ছে একটা। এগুলো আমরা যদি ভ্যালু বসাই, মাইনাস কেন, কারণ দিস মাচ এনার্জি ইজ গিভেন আউট, এক্সোথার্মিক চেঞ্জ, গিভেন আউট হোয়াইল ফর্মিং বন্ডস। সো এগুলোকে অ্যাড করলে আমরা পাই হচ্ছে 2017 কিলো জুল, 2017 কিলো জুল অফ হিট। এখন এটা হচ্ছে this much energy given in, this much energy is coming out. সো এই দুইটা যদি আমরা অ্যাড করি, ওভারঅল এনার্জি চেঞ্জ হচ্ছে, দুইটা যদি আমরা অ্যাড করি আসে -122 কিলো জুল।
এগুলোকে যদি আমরা মাইনাস সাইন না দিয়ে লিখি, প্লাস সাইন দিয়ে করি, তাহলে অসুবিধা নেই। সব প্লাস সাইন দিয়ে করব, তা তো সমস্যা নেই। তখন যেটা চেঞ্জ করতে হবে, যে এনার্জি চেঞ্জের সময় এই ভ্যালুটাকে আমরা মাইনাস করে দিব। অর্থাৎ দিস ওয়ান মাইনাস this one, actually this one minus this, 1895 minus 2017 আসবে minus 122 kilojoule. minus 122 kilojoule indicate করে that this change is, this reaction, overall reaction is exothermic. Overall reaction is exothermic and it releases heat energy. একই রকমের আরেকটা ম্যাথ এখানে দেখানো আছে, স্টুডেন্টসরা নিজেরা দেখবে যে মিথেনের combustion reaction of methane. It's a combustion reaction of methane. It forms carbon dioxide and water. কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি হচ্ছে। মিথেন কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন বন্ড আছে, এই যে 4 কার্বন হাইড্রোজেন বন্ডস। অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, 2টা অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড। So this is the overall energy needed to break the bonds, and this is the overall energy needed to form the bonds, and this is del H value, enthalpy change, overall del H. এখানে দু একটা প্রবলেম আছে যেগুলো সলভ করার মতো। কোশ্চেন নাম্বার 1 A B, question number 2 A B, question number 3, these questions can be solved. এবং এখানে একটা ম্যাথ আছে একই রকমের, কোশ্চেন নাম্বার 5 A B C D, B C D. Question number 6 can be solved. Question number 7 can be solved. 8. রেটস অফ রিঅ্যাকশন আমরা আগে পড়েছি, রেটস অফ রিঅ্যাকশন না, এরপরে আমরা পড়বো নেক্সট চ্যাপ্টার হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশনস এন্ড ইকুইলিব্রিয়া। আমরা পড়বো রিভার্সিবল রিঅ্যাকশনস এন্ড ইকুইলিব্রিয়া। রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে এই জাতীয় রিঅ্যাকশন, যে রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকটেন্স থেকে প্রোডাক্ট হয় এবং প্রোডাক্ট থেকে আবার ফার্দার রিঅ্যাকটেন্স হয়। যেমন কপার সালফেট, এটা হচ্ছে হাইড্রেটেড, হাইড্রেটেড কপার সালফেট থেকে অ্যানহাইড্রাস কপার সালফেট এন্ড ওয়াটার হয়েছে। হাইড্রেটেড মানে হচ্ছে যেখানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বন্ডিং অবস্থায় আছে, কেমিক্যাল বন্ডিং অবস্থায় আছে, আর এটা হচ্ছে অ্যানহাইড্রাস কপার সালফেট। সো অ্যানহাইড্রাস কপার সালফেট, এটা হাইড্রেটেড কপার সালফেটে, কপার টু সালফেটে পরিণত হয়েছে। এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। ওভারঅল রিঅ্যাকটেন্স থেকে প্রোডাক্ট হয়, আর প্রোডাক্ট থেকে রিঅ্যাকটেন্স হয়। এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশনের সাইন, এভাবে দেখানো হয়, এভাবে দেখানো হয়। উপরেরটাকে বলা হয়, এটাকে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন। উপরের অ্যারোটাকে বলা হয়, উপরের হাফ অ্যারো, এই হাফ অ্যারোকে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর নিচের এই হাফ অ্যারো এটাকে বলা হয় রিভার্স রিঅ্যাকশন অর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। নিচের হাফ অ্যারোকে বলা হয় রিভার্স রিঅ্যাকশন অর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আরেকটা রিভার্সিবল রিঅ্যাকশনের এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে হিট দিলে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হয়, আর এই দুটো গ্যাস মিলে আবার অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। সো এটাকে এভাবে দেখানো যায়, অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, রিভার্সিবল সাইন অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। এবার আমরা দেখব যে থার্মাল ইকুইলিব্রিয়া। ইকুইলিব্রিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম, যখন কোনো রিঅ্যাকশনে রিঅ্যাকটেন্স থেকে প্রোডাক্ট হয়, এমন একটা অবস্থা আছে যেখানে এসে এটা ব্যালেন্সড হয়, রেট অফ রিঅ্যাকশন বিকামস ইকুয়াল। এই এবং রিঅ্যাকশন হতে হবে রিভার্সিবল রিঅ্যাকশন, যে রিঅ্যাকটেন্স থেকে প্রোডাক্টস হচ্ছে এই রেট এবং প্রোডাক্টস থেকে আবার ফার্দার রিঅ্যাকটেন্স হচ্ছে এই রেট, দে বোথ বিকাম ইকুয়াল। এই ধরনের একটা অবস্থাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। আমি আবার বলছি, দেখো এখানে দেয়া আছে যে ব্লু অ্যারোটা হচ্ছে রিঅ্যাকটেন্স আর ইয়েলো অ্যারোটা হচ্ছে প্রোডাক্ট। তো রিঅ্যাকটেন্স ধীরে ধীরে কমে আসছে এর পরিমাণ, এবং প্রোডাক্টের পরিমাণ বাড়ছে, এজন্য ইয়েলো অ্যারোটা উপরের দিকে যাচ্ছে। কিন্তু একটা এমন একটা অবস্থা আছে, এই যে এখানে এই অবস্থাটা এসে দুইটার পরিমাণই একটা রেট, রিঅ্যাকশন রেট
এখানে এটা কমার যে রেট এবং এটা যে বেড়ে যাওয়ার যে রেট এটা সমান হয়ে গিয়েছে, এই জায়গাটা সমান ইকুয়াল চলছে আর চেঞ্জ হচ্ছে না, এই অবস্থাটাকে বলা হয় যে ইকুইলিব্রিয়াম রিচড। যে ইকুয়াল রেটে রিঅ্যাকট্যান্স থেকে প্রোডাক্ট হচ্ছে এবং প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্স হচ্ছে, এবং যখন এটা রিঅ্যাকট্যান্স থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্স একই সাথে হয়, both forward and reaction happen together, then it is called dynamic equilibrium. তখন এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়াম এই অর্থে যে টোটাল অ্যামাউন্টস অর কনসেন্ট্রেশনস অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস, reactants and products, they remain constant always. The total amount or concentrations of various things present, reactants and products, are now constant. And dynamic এই সেন্সে যে the rate of forward reaction is equal to the rate of reverse reaction. The reaction is still continuing, and আমি mark করে দেই, dynamic in the sense that reactions are still continuing, but the rate of forward reaction is equal to the rate of reverse reaction. In equilibrium in the sense that total amount of concentrations of various things present, reactants and products, are constant. আমরা একবার বলেছি যে রিভার্সিবল রিঅ্যাকশনের সিম্বল হচ্ছে এটা, উপরের অ্যারোটাকে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন, নিচের অ্যারোটাকে বলা হয় রিভার্স রিঅ্যাকশন। আর যে কোনো, ফর এক্সাম্পল এখানে হচ্ছে রিঅ্যাকট্যান্টস, এখানে হচ্ছে প্রোডাক্টস, একটা ডেল এইচ এর ভ্যালু দেওয়া থাকবে রিঅ্যাকট্যান্টস এর পরে, ডেল এইচ এর ভ্যালু যাই দেওয়া থাকবে, ডেল এইচ এর ভ্যালু যেটাই দেওয়া থাকবে সেটা ফরওয়ার্ড রিঅ্যাকশনকে ইন্ডিকেট করে। ফর এক্সাম্পল ডেল এইচ এর ভ্যালু দেয়া আছে -100, ডেল এইচ এর ভ্যালু দেয়া আছে -100, হ্যাঁ, কিলোজুল পার মোল। সো ডেল এইচ এর ভ্যালু -100 কিলোজুল পার মোল, এই ডেল এইচ এর ভ্যালুটা ইন্ডিকেট করে উপরের অ্যারোটাকে, অর্থাৎ ডেল এইচ ইকুয়ালস টু -100, মাইনাস ইন্ডিকেট করে যে রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক, এই উপরের রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক। ডেল এইচ এর ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা উপরের অ্যারোকে ইন্ডিকেট করবে, আর ডেল এইচ এর ভ্যালু যেই সাইন দেওয়া থাকবে তার অপোজিট সাইন নিচের অ্যারোকে ইন্ডিকেট করবে, অর্থাৎ নিচের অ্যারোর জন্য ডেল এইচ কে কনসিডার করতে হবে ডেল এইচ ইকুয়ালস টু +100। তো +100 মানে কি? এন্ডোধার্মিক চেঞ্জ বা এন্ডোধার্মিক রিঅ্যাকশন, হিট ইজ টেকেন ইন। সো নিচের অ্যারোটা হচ্ছে এন্ডোধার্মিক রিঅ্যাকশন, উপরের অ্যারোটা হচ্ছে এক্সোধার্মিক, নিচের অ্যারোটা হচ্ছে এন্ডোধার্মিক যখন ডেল এইচ এর ভ্যালু মাইনাস। আবার আমরা দেখাই রিভার্সিবল সাইন। এখন ফর এক্সাম্পল ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে +100 কিলোজুল পার মোল। ডেল এইচ এর ভ্যালু +100 মানে হচ্ছে এই উপরের অ্যারোটা যেটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটার ভ্যালু হচ্ছে +100, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশনটা হচ্ছে এন্ডোধার্মিক, আর ডেল এইচ এর ভ্যালু যা দেয়া আছে তার অপোজিট অর্থাৎ -100 হবে নিচের রিভার্স অ্যারোর ভ্যালু, অর্থাৎ রিভার্স অ্যারো হবে ডেল এইচ ইকুয়ালস টু -100। তাহলে নিচের অ্যারোটা ইন্ডিকেট করে দ্য রিঅ্যাকশন হচ্ছে বি থেকে এতে যাওয়ার রিঅ্যাকশনটা হচ্ছে এন্ডোধার্মিক। এখন আমরা দেখব যে there is a particular effect on the position of equilibrium when changing conditions are changed. কন্ডিশন যখন চেঞ্জ করা হয় ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয় in a way to come back to its original position once again. আমি আবার বলছি, যখন কন্ডিশন চেঞ্জ করা হয় তখন ইকুইলিব্রিয়াম শিফট করে রাইটে অথবা লেফটে।
এই ব্যাপারটা কি কি কন্ডিশন হতে পারে? একটা হচ্ছে এই কন্ডিশনগুলোর মধ্যে একটা হচ্ছে মেইনলি প্রেসার, একটা হচ্ছে টেম্পারেচার। নট ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট হ্যাভ নো ইফেক্ট অন ইকুইলিব্রিয়াম পজিশন। ক্যাটালিস্ট যেটা করে এটা জাস্ট রিঅ্যাকশন রেটটাকে ফাস্টার করে অথবা স্লোয়ার করে। ক্যাটালিস্ট জাস্ট ইনক্রিজেস স্পিড আপ দ্য রিঅ্যাকশন। ইট হ্যাজ নো ইফেক্ট অন দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। সো যে ফ্যাক্টরগুলো ইকুইলিব্রিয়ামের উপরে প্রভাব ফেলে সেগুলো হচ্ছে একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে টেম্পারেচার। ওয়ান ইজ প্রেসার, ওয়ান ইজ টেম্পারেচার। আবার বলছি যে ফ্যাক্টরগুলো ইকুইলিব্রিয়ামের উপরে প্রভাব ফেলে সেই ফ্যাক্টরগুলো একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার। এখন আমরা দেখি যে কিভাবে প্রভাব ফেলে। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে এবং এটার ডেলএইচ ভ্যালুটা হচ্ছে -92 কিলোজুল পার মোল। -92 কিলোজুল পার মোল। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হচ্ছে, ডেলএইচ ভ্যালু হচ্ছে মাইনাস, দ্যাট ইন্ডিকেটস দ্য আপার অ্যারো। সো আপার অ্যারোর ভ্যালু হচ্ছে ডেলএইচ ইকুয়ালস টু -92 কিলোজুল পার মোল, অ্যান্ড লোয়ার অ্যারো, নিচের অ্যারো, the lower arrow has the value del H equals to +92 kilojoule per mole. So upper arrow has the value del H equals to -92. Minus indicates that upper arrow reaction is exothermic. It produces heat, it gives out heat. And upper arrow দিয়ে কি হচ্ছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে। লোয়ার অ্যারো দিয়ে কি হচ্ছে? লোয়ার অ্যারো দিয়ে অ্যামোনিয়া ডিকম্পোজ হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে। এখন টেম্পারেচারের কি প্রভাব থাকতে পারে অন দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম? যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়, টেম্পারেচার যখন বাড়ানো হলো তখন, ফর এক্সাম্পল টেম্পারেচার বাড়ানো হলো, আমরা এভাবে এক্সপ্রেস করি আপার অ্যারো, তখন দেখা যাবে যে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক, ইট প্রডিউসেস হিট, অ্যান্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রিভার্স রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক, এখানে ইট অ্যাবজর্বস হিট। যেহেতু টেম্পারেচার বাহির থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তো রিঅ্যাকশন নিজে নিজে টেম্পারেচার প্রডিউস করবে না, বরং এক্সট্রা টেম্পারেচারটাকে সে অ্যাবজর্ব করার চেষ্টা করবে। যে টেম্পারেচারটা বাড়ানো হয়েছে সেটাকে অ্যাবজর্ব করে সে আগের যে টেম্পারেচারের অবস্থা ছিল, ইকুইলিব্রিয়াম ছিল যেই অবস্থায়, ব্যালেন্স অবস্থা ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো বাড়তি টেম্পারেচারটাকে সে অ্যাবজর্ব করবে। তো অ্যাবজর্ব করার জন্য যে রিঅ্যাকশন সেটা হচ্ছে নিচেরটা, এন্ডোথার্মিক, দ্যাট অ্যাবজর্বস টেম্পারেচার আর এনার্জি। তার মানে টেম্পারেচার বাড়িয়ে দিলে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন প্রোডাকশন বাড়বে। অ্যামোনিয়া থেকে লেফট সাইডে গিয়ে হাইড্রোজেন এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের প্রোডাকশন বাড়বে। তাহলে আমরা বলতে পারি when temperature increase, equilibrium shifts towards left side. Equilibrium shifts towards left, L for left, when temperature increases. এবার যখন টেম্পারেচার কমে যায়, when temperature decreases, তখন এখানে আপার অ্যারোটা এটা টেম্পারেচার প্রডিউস করে, হিট প্রডিউস করে। সো এটা আগের অবস্থান ইকুইলিব্রিয়াম অবস্থায় ফিরে যাওয়ার জন্য এই টেম্পারেচার যে কমে গিয়েছে এটাকে সে কিছুটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং উপরের যে অ্যারো, আপার অ্যারো, which indicates forward reaction, which is exothermic, ওটা that works more, that becomes more, and নিচের reverse reaction, it becomes, the rate of reverse reaction becomes slower, and the rate of forward reaction becomes faster and increased. তখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রডিউস হবে এবং আমরা বলবো ইকুইলিব্রিয়াম শিফটস towards right side. We'll say that equilibrium shifts towards right. This is the fact about temperature. Now, what is the fact about pressure? প্রেসারের জন্য আমরা দেখব যে এখানে নাম্বার অফ মলিকিউলস কয়টা আছে। এখানে নাইট্রোজেনের হচ্ছে 1 মলিকিউল, এখানে কিছু নাই, তার মানে হচ্ছে 1, এখানে 3, সো 3 and 1 হচ্ছে টুগেদার 4 মলিকিউলস রিঅ্যাক্টেন্টস। এখানে 2 আছে, তার মানে 2 মলিকিউলস হচ্ছে প্রোডাক্ট অর 2 মোলস প্রোডাক্ট। যখন প্রেসার বাড়বে তখন যেই পাশে মলিকুলের পরিমাণ বেশি তাদের মধ্যে কলিশন বেশি হবে। যখন প্রেসার ইনক্রিজ করবে, যেই সাইডে মলিকিউলস বা মোলসের পরিমাণ বেশি তাদের মধ্যে কলিশন বেশি হবে। তাদের মধ্যে কলিশন যখন হবে, অপোজিট সাইডের প্রোডাক্ট বেশি তখন প্রডিউস হবে। মানে এদের কলিশন যদি বাড়ে, যেহেতু এদের পরিমাণ বেশি, যখন প্রেসার বাড়বে এদের মধ্যে কলিশন হবে, দে আর নাম্বার 4,
এদের মধ্যে কলিশন হবে দে আর 2। সো এই 4টা মোলসের মধ্যে কলিশন বেশি হবে, এই জন্য এদের মধ্যে রিয়াকশনস বেশি হবে, এবং এদের মধ্যে রিয়াকশন বেশি হলে প্রোডাক্ট হবে অ্যামোনিয়া। অর্থাৎ প্রেসার যদি বেড়ে যায়, এবং এই দুইটা ছিল টেম্পারেচারের জন্য, এখন আমরা বলছি প্রেসার যদি বেড়ে যায়, তার মানে হচ্ছে যে এদিকে প্রোডাকশন বাড়বে, অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে, কারণ এখানে কলিশন বেশি হবে। তাহলে ইকুইলিব্রিয়াম উড শিফট টুয়ার্ডস রাইট। ঠিক রিভার্স ইজ ট্রু, যদি প্রেসার কমে যায় ইকুইলিব্রিয়াম উড শিফট টুয়ার্ডস লেফট। এটা জাস্ট রিভার্স দিয়েই বের করতে হয় প্রেসারের লেস প্রেসার, প্রেসার ডিক্রিজড when প্রেসার ডিক্রিজড। সো এখানে একটা সামারাইজ করা আছে, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হয়। সো এটার ক্ষেত্রে এরকম প্রেসার টেম্পারেচার দিয়ে এখানে সামারাইজ করা আছে, যেটা এখন ডিসকাস করলাম, যে এটা যদি স্টুডেন্টসরা ফলো করে, ইফ ইউ ফলো দিস দেন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইকুইলিব্রিয়াম কোথায় কোন সময় কোন দিকে শিফট করে, বুঝতে পারবে।